হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে 2024-এ, তোমাদের জন্য আমি এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023 করাচ্ছি। এখন আমি করাবো 35 নম্বর ক্লাস। এটি 18 মে সেকেন্ড শিফটে এসেছিল। তোমাদের এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ চলছে। আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে তোমাদের সম্ভাব্য পরীক্ষার ডেট। তো এসএসসি কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট করে। তো পরীক্ষাতে ভালো ফল পেতে হলে অবশ্যই তোমাদেরকে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করি প্রশ্নগুলো। ভারতের পাঞ্জাবে কে ঈশ্বরের উপাসনাকে নিরাকার হিসাবে প্রচার করেছিলেন? তিনি ঈশ্বরের উপাসনা করতেন, কিন্তু সেটা নিরাকার, অর্থাৎ মূর্তি পূজা ছাড়া, মূর্তিবাদে তিনি কিন্তু ঈশ্বরের উপাসনা করতেন। মূর্তি পূজায় বিরোধী করতেন, কিন্তু ঈশ্বরের উপাসনা করতেন। তিনি কে? তিনি হচ্ছেন বাবা দয়াল দাস। বাবা দয়াল দাস তিনি কিন্তু নিরাকার ঈশ্বরের বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে একজন সারেঙ্গি বাদক? তো এই বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম কিন্তু তোমাদের আসছেই। এসএসসির একটা খুব ভালো চ্যাপ্টার এটা। বিভিন্ন বাদ্যযন্ত্রবাদক, বিভিন্ন সঙ্গীত শিল্পী, বিভিন্ন নৃত্যশিল্পী, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর প্রশ্ন পরিমাণে আসে। তো সারেঙ্গি বাদককে? তো ওস্তাদ শাকুর খান। ওস্তাদ শাকুর খান তিনি কিন্তু একজন সারেঙ্গি বাদক। আমি তোমাদের খুব তাড়াতাড়ি একটা এই বিভিন্ন বাদ্যযন্ত্রবাদক ব্যক্তিদের নিয়ে একটা ক্লাস আমি দিয়ে দেবো। চলো নেক্সট। সারগোছি নিয়ন্ত্রণ বিল, সারগোছি বিল 2016 কী নিষিদ্ধ করে? তো বাণিজ্যিকভাবে সারগোছি নিষিদ্ধকরণ, বাণিজ্যিকভাবে সারগোছি নিষিদ্ধকরণ, এটা কিন্তু সারগোছি নিয়ন্ত্রণ বিল 2016 নিষিদ্ধ করে। সারগোছি একটি এমন একটা পদ্ধতি যেখানে নিঃসন্তান ব্যক্তিরা নিকটতম আত্মীয়কে মাধ্যমে কিন্তু সারগোছির প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সন্তান জন্মলাভ করতে পারে। কিন্তু এটা কখনোই বাণিজ্যিকভাবে সারগোছি করা যাবে না। অর্থাৎ সারগোছিকে নিয়ে কিন্তু ব্যবসা করা যাবে না। যে সমস্ত দম্পতিরা নিঃসন্তান, মিনিমাম 5 বছর, সেই দম্পতির নিকটতম আত্মীয় হতে হবে যে সারগোছি সার্গেট থাকবে। ঠিক আছে, তো এটা দিয়ে নিয়ে কখনোই কিন্তু বাণিজ্যিকরণ করা যাবে না। পরবর্তী প্রশ্ন, পেমেন্ট ভিশন 2025 নামের একটি প্রতিবেদন কোন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত? পেমেন্ট ভিশন, দেখো পেমেন্ট ভিশন এটা অবশ্যই কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। ঠিক আছে, এর সদর দপ্তর মুম্বাইতে, আর জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে 1 জানুয়ারি। আর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। ঠিক আছে, চলো নেক্সট। অক্টোবর নভেম্বর মাসে সূর্যের আপাত গতি কোন দিকে থাকে? অক্টোবর নভেম্বরে, তো অক্টোবর নভেম্বরে কিন্তু সূর্য কিন্তু দক্ষিণ গোলার্ধে বিরাজ করে। তো এটার গতি কোন দিকে থাকবে? দক্ষিণ দিকে। ঠিক আছে, তো অক্টোবর নভেম্বরে দেখো সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে বলে উত্তর গোলার্ধে আমরা কিন্তু উত্তর গোলার্ধে থাকি। তো উত্তর গোলার্ধে তখন কিন্তু শীতকাল অক্টোবর নভেম্বরের মাসে। আর অক্টোবর নভেম্বর মাসে তখন এই দক্ষিণ গোলার্ধে যখন অবস্থান করে, সেই জন্য এই অক্টোবর নভেম্বর জানুয়ারি, ঠিক আছে, এখানে এই সময় কিন্তু অস্ট্রেলিয়ায় মহাদেশে কিন্তু প্রচুর পরিমাণে কী হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? তো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আফগান শাসকদের মধ্যে 1761 খ্রিস্টাব্দে পানিপথের এই তৃতীয় যুদ্ধ হয়েছিল। এর আগে 1526 সালে
পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এবং 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। দ্য রেস অফ মাই লাইফ অ্যান অটোবায়োগ্রাফি কোন বিখ্যাত অ্যাথলিটের লেখা? তো এ রেস অফ মাই লাইফ এটা লিখেছিলেন বিশিষ্ট দৌড়বিদ অ্যাথলেটিক্স মিলখা সিং। মিলখা সিংয়ের এটি একটি আত্মজীবনী, দ্য রেস অফ মাই লাইফ অ্যান্ড অটোবায়োগ্রাফি। তারকা ক্রীড়াবিদ জ্বালা গুট্টা কোন খেলার সঙ্গে যুক্ত? তো জ্বালা গুট্টা তিনি কিন্তু একজন ব্যাডমিন্টন খেলোয়াড়, ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় এই জ্বালা গুট্টা। এছাড়া সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, ঠিক আছে, এরা সবই কিন্তু ব্যাডমিন্টন সঙ্গে যুক্ত। জীবন্ত প্রাণীর দেহগুলো ড্যাশ নামক ক্ষুদ্র একক দ্বারা গঠিত। জীবন্ত প্রাণীর কোষগুলো কী দিয়ে গঠিত? প্রাণীর দেহগুলো, তো প্রাণীর দেহগুলো কিন্তু কোষ দিয়ে গঠিত। জীবন্ত প্রাণীর দেহগুলো কোষ নামক ক্ষুদ্র একক দ্বারা গঠিত। ভলিবল খেলায় দুটি দলে প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো ভলিবল খেলায় কিন্তু 6 জন করে খেলোয়াড় থাকে, প্রতিটা দলে 6 জন করে কিন্তু খেলোয়াড় থাকতে পারে। আইসোটোপের বৈশিষ্ট্য কী? তো আইসোটোপের বৈশিষ্ট্য হচ্ছে একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা। একই পারমাণবিক সংখ্যা এবং ভিন্ন ভর সংখ্যা, এটা কিন্তু আইসোটোপের বৈশিষ্ট্য। জাতীয় জনসংখ্যা নীতি এনপিপি 2000 সালের এক দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হল টেকসই অর্থনীতি, প্রবৃদ্ধ সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা সহ ড্যাশ সালে একটি স্থিতিশীল জনসংখ্যা অর্জন করবে। তো জাতীয় জনসংখ্যা নীতি অনুসারে কত সালের মধ্যে ভারতের জনসংখ্যা মানে বৃদ্ধি পাবে না, স্থিতিশীল হয়ে যাবে? ঠিক আছে। তো 2045 সালের মধ্যে কিন্তু ভারতের জনসংখ্যা কী হবে? স্থিতিশীল হবে। আর রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী 2060-এর মধ্যে কিন্তু ভারতের জনসংখ্যা একটু কমতে পারে। 2060-এর পর থেকে ভারতের জনসংখ্যা একটু একটু করে কমতে পারে। হাউজি সুলতানি কার দ্বারা নির্মাণ করা হয়েছিল? হাউজি সুলতানি একটি জলাধারা। কি একটি? এটা কিন্তু একটি জলধারা, যেটি 1230 সালে ইলতুৎমিশের দ্বারা খনন করা হয়েছে। ইলতুৎমিশের দ্বারা। বর্তমানে এটি দক্ষিণ দিল্লিতে কিন্তু অবস্থান করছে এই হাউজি সুলতানি। কৃষকের পরিবারের চাহিদা মেটাতে কোন ধরনের চাষবাস করা হয়? দেখো, কৃষকরা চাষবাস করে শুধু যে বাণিজ্যিকের জন্য সেটা তো না, কৃষকরা কিন্তু শুধু নিজেদের চাহিদা অনুযায়ী চাহিদার জন্য কিন্তু চাষবাস করে। তো এই যে নিজেদের চাহিদা মেটানোর জন্য যে চাষবাস, এটাকে কী বলা হয়? জীবিকা চাষ। ঠিক আছে। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি গ্রাম পঞ্চায়েতের গঠন এর সাথে সম্পর্কিত? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 40-এ কিন্তু গ্রাম পঞ্চায়েত সংগঠন সম্পর্কিত বর্ণনা রয়েছে। এটি একটি রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে। এটি ভাগ 4-এর মধ্যে অন্তর্ভুক্ত। তো গ্রাম পঞ্চায়েত সংগঠন এটা কিন্তু ভাগ 4-এর মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে। আর ধারা 40। কে কৌটিল্যর সাহায্যে শেষ নন্দ শাসক ধননন্দকে উৎখাত করেছিলেন? তো নন্দ বংশকে উৎখাত করে মৌর্য বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 321 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্ব 321 খ্রিস্টপূর্বাব্দে। তো তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সাহায্য নিয়ে নন্দ বংশকে উৎখাত করেছিল। এই অর্থশাস্ত্র রচয়িতাকে কৌটিল্য। ঠিক আছে। চন্দ্রগুপ্ত কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। চন্দ্রগুপ্তের শেষ জীবন শ্রবণ বেলগলায় কিন্তু অতিবাহিত হয়েছিল। শ্রবণ বেলগলায়। দিল্লিতে লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? তো দিল্লিতে লালকেল্লা নির্মাণ করেন
কে? শাহজাহান। শাহজাহান কিন্তু দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন। অ্যাঞ্জেলো মার্কেল, যিনি সম্প্রতি জাতিসংঘের শরণার্থী পুরস্কার জিতেছেন, তিনি কে ছিলেন? তো অ্যাঞ্জেলা মার্কেল তিনি কিন্তু প্রাক্তন বা সাবেক জার্মান চ্যান্সেলর। তিনি কিন্তু প্রাক্তন জার্মান চ্যান্সেলর বা সাবেক জার্মান চ্যান্সেলর এই অ্যাঞ্জেলা মার্কেল। পেটের অম্লতা নিরপেক্ষ করার জন্য নিচের কোনটি অ্যান্টিসিড হিসেবে ব্যবহার করা হয়? পেটের অম্লতা অ্যাসিড, ঠিক আছে, নিরপেক্ষ করার জন্য কোন অ্যান্টিসিডটি ব্যবহার করা হয়? তো ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড করেন। তো পিএইচের মান 7 নিরপেক্ষ, 7-এর থেকে কম অ্যাসিড, 1 থেকে 7 পর্যন্ত অ্যাসিড, 7 নিরপেক্ষ, 7 থেকে 14 পর্যন্ত ক্ষারীয়, ঠিক আছে। 7-এর থেকে যত নিচে আসবে তখন কিন্তু অ্যাসিডের তীব্রতা তত বৃদ্ধি পাবে। 7 থেকে যত 1-এর দিকে আসবে, কমতে থাকবে, তত কিন্তু অ্যাসিডের তীব্রতা বাড়তে থাকবে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে কম? তো এটা এইবার দেখা যাচ্ছে 2011 সালের জনগণনা থেকে তোমাদের প্রতিটা শিফটে আসছেই, যেটা এসএসসি সিএসএল যে পরীক্ষাটা হলো সেখানে দেখা যাচ্ছে প্রতিটা শিফটে 1 থেকে 2টো করে প্রশ্ন কিন্তু তোমাদের এই জনসংখ্যা থেকে এসছে। তো অবশ্যই তোমরা 2011 সালের আদমশুমারিটা কিন্তু ভালো করে দেখবে। আমি খুব তাড়াতাড়ি কিন্তু আদমশুমারি থেকে একটা প্রশ্ন করে দেব। তো সঠিক উত্তর হবে সিকিম। সিকিমে কিন্তু জনসংখ্যা সবচেয়ে কম এবং জনসংখ্যা সবথেকে বেশি কিন্তু উত্তরপ্রদেশ বা ইউপি। ধনগার নৃত্য এসেছে ড্যাশ ধনগর সম্প্রদায় থেকে। কোথাকার ধনগার সম্প্রদায় থেকে এই ধনগার নৃত্যটি এসেছে? তো এটি গোয়ার একটি সম্প্রদায়, গোয়া রাজ্যে একটি সম্প্রদায় ধনগার। তো এই ধনগর থেকে কিন্তু ধনগার নৃত্যটি এসেছে। একটি ফার্মের বর্ণনামূলক পরিবর্তনকে কি হিসেবে বিবেচনা করা হয়? বর্ণনামূলক বা ইনভেন্টরি। তো এটি কিন্তু একটি বিনিয়োগ। তো দেখো, ইনভেন্টরি একটি সম্পদ হিসেবে বিবেচিত হয় কারণ এটি লাভের জন্য বিক্রি করা যেতে পারে এবং এটি একটি ফার্মের ক্রিয়াকলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। চলো নেক্সট। নিচের কোন মহাসাগরটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর? তো সবচেয়ে বড় মহাসাগর কোনটি? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো আর সবথেকে ছোট মহাসাগর কোনটি? তো সঠিক উত্তর হবে উত্তর মহাসাগর। তো তোমাদের কাছে হোমওয়ার্ক থাকবে সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? পরবর্তী প্রশ্ন, বস্তার দশেরা ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? দেখো, এটা আসবেই উৎসব থেকে, না নৃত্য থেকে, সঙ্গীত থেকে, বাদ্যযন্ত্র থেকে, প্রতিটা শিফটে আসবে। তো বস্তার দশেরা এটা কিন্তু ছত্তিশগড় রাজ্যের একটি উৎসব। নিচের মধ্যে কে মণিপুরের মহারাজা কর্তৃক প্রদত্ত নিত্যাচার্য উপাধিতে ভূষিত হয়েছেন? তো তিনি হলেন গুরু বিপিন সিং। গুরু বিপিন সিং মণিপুরের মহারাজা কর্তৃক নৃত্যাচার্য উপাধিতে ভূষিত হয়েছেন। গুরু বিপিন সিং তিনি কিন্তু মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। মণিপুরী একটি শাস্ত্রীয় নৃত্য যেটা ভারতের মণিপুর রাজ্যে পরিবেশন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।